আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসরোর গগনযান যে মিশনটা আছে 2025 এর শেষে বা 2026 সালে সেটা হচ্ছে লঞ্চ করার কথা আছে। গগনযান মিশন সম্পর্কে উম, আপাতত হয়তো তোমরা অনেকেই অবগত। জানো গগনযান মিশন কি? ওই স্পেস সেটেলের মতো একটা প্রোব। হ্যাঁ স্পেসেস এর হিউম্যান Space পাঠানোর যে ইয়ে। হ্যাঁ স্পেসে আমেরিকার যে স্পেস শাটল ছিল ওইরকম একটা জিনিস কিছু একটা। না না ওরকম জিনিস কিছু একটা না, ওরকম ভাবে বললে হবে না, একটু যে মহাকাশে মানুষ স্যার মহাকাশে মানুষের মানুষকে পাঠানো হচ্ছে হ্যাঁ মিশন। মানুষ পাঠানোর একটা mission। তিনজনকে 400 কিলোমিটারের হ্যাঁ মহাকাশে মানুষ পাঠানোর একটা মিশন, তাই তো? যেটা এখনো পর্যন্ত ইন্ডিয়া কি অলরেডি কোনোদিন পাঠিয়েছে? না স্যার, স্যার পাঠিয়েছে নিজে বলতে পাঠায়। রাশিয়ার তত্ত্বাবধানে গেছে, হ্যাঁ। কিন্তু ফার্স্ট কে গেছিলেন? ইন্ডিয়ান ইয়েতেই করেন। ফার্স্ট কে গেছিলেন? স্যার ইয়ে রাকেশ শর্মা। রাকেশ শর্মা। রাজেশ নয়, রাকেশ শর্মা। কত সালে? স্যার রাকেশ শর্মা। কত সালে? স্যার 92 উনিশশো না না চুরাশি স্যার, সালে। 84 1984 ও সালে। ইন্দিরা 84 গান্ধী দেখেছিল, ঠিক। তাহলে কি করে হ্যাঁ, 92 হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 84 সরি। হ্যাঁ। উনি কোন তার আগে কোন সার্ভিসে ছিলেন? এয়ারফোর্স। এয়ারফোর্স। তোমরা অনেকটাই জানো। এবার আমরা এটা সাপেক্ষে দেখি কি কি হচ্ছে ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা একটা হট টপিক, এটা নিয়ে যখন তখন আসতেই পারে। ইসরোর গগনযান মিশন বলছে, দ্য গগনযান মিশন ইজ ইন্ডিয়াস ফার্স্ট ক্রিউড স্পেস মিশন undertaken by the Indian Space Research Organization by ISRO. The mission aims to send Indian astronauts, যাদেরকে নাম দেওয়া হয়েছে কি? গগননাটস, ঠিক আছে, into space abroad an Indian made spacecraft। তাহলে আগে আমরা দেখেছি, তোমরাই বললে যে কি আগে পাঠানো হয়েছিল রাশিয়ান মেড স্পেসক্রাফটে ইন্ডিয়ান লোক গেছিলেন। তিনি হচ্ছে 1984 সালে প্রথম যান রাকেশ শর্মা, তাই তো? কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান মেড স্পেস ক্রাফট, মানে ইন্ডিয়ান মেড স্পেস ক্রাফটে ইন্ডিয়ান লোক যাবে, পুরোপুরি এক্সক্লুসিভলি ইন্ডিয়ান, ঠিক আছে? দ্য মিশন উইল মার্ক আ সিগনিফিকেন্ট স্টেপ ইন ইন্ডিয়া স্পেস এক্সপ্লোরেশন ক্যাপাবিলিটিস। ঠিক আছে, এটা কি প্রমাণ করবে যে ইন্ডিয়া যদি পাঠাতে পারে তাহলে ইন্ডিয়ার মহাকাশে তাদের যে ক্যাপাবিলিটিস আছে বা যে ক্ষমতা, সেক্ষেত্রে একটা ক্ষমতা প্রদর্শন হবে। ঠিক আছে, এই মিশনটার নাম দেওয়া হয়েছে গগনযান মিশন। ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। নেক্সট কি বলছে, এবার আমরা দেখছি যে অবজেক্টিভস কি, অবজেক্টিভস কি কি কারণে পাঠানো হচ্ছে। একটা মিশন যখন নেওয়া হচ্ছে তার তো একটা অবজেক্টিভস থাকবে। প্রথম হচ্ছে ক্রিউড স্পেস মিশন। দ্য প্রাইমারি অবজেক্টিভ ইজ টু সেন্ড হিউম্যানস ইনটু স্পেস অ্যান্ড ব্রিং দেম ব্যাক সেফলি। মোর ইম্পর্টেন্ট, এটা পাঠিয়ে দিলাম, তাদেরকে আর ফেরাতে পারলাম না সেফলি, তাহলে কিন্তু মিশনটা ফেল ধরা হবে। তাহলে ক্রিউড স্পেস মিশন, যে ক্রিউড যাদেরকে পাঠাচ্ছি তাদেরকে আবার ফিরিয়ে আনা স্পেস থেকে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। ডেমনস্ট্রেশন অফ হিউম্যান স্পেস ফ্লাইট টেকনোলজি, এটা কিসের জন্য? যে পৃথিবীকে দেখানো যে ইন্ডিয়াও হিউম্যান স্পেস ফ্লাইট টেকনোলজির ক্ষেত্রে উন্নত। ইট উইল ডেমনস্ট্রেট দ্য ক্যাপাবিলিটি অফ ইন্ডিয়া টু সেন্ড অ্যাস্ট্রোনটস টু লো আর্থ অরবিট অ্যান্ড ব্রিং দেম ব্যাক। তাহলে ইন্ডিয়া একটা ক্ষমতা প্রদর্শন করবে স্পেস ফ্লাইটের ক্ষেত্রে, স্পেস ফ্লাইট টেকনোলজির ক্ষেত্রে। এই যে কিওয়ার্ডস গুলো মুখস্থ করতে হবে। 3 নম্বর বলছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেস্টিং অফ অ্যাডভান্স টেকনোলজিস ইনক্লুডিং লাইফ সাপোর্ট সিস্টেম। যারা যাবেন, যারা মহাকাশে যাবেন, যে শাটেলটায় করে যাবেন স্পেস শাটেলে, তার মধ্যে যে তাদের লাইফ সাপোর্ট সিস্টেমটা সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, নইলে তারা ওখানে বাঁচতে পারবেন না। সেটার মাধ্যমে ইন্ডিয়ার যে স্পেস টেকনোলজি কতটা ইমপ্রুভ সেটা দেখানোর সুযোগ হবে। ক্রিউ মডিউল, যে মডিউলটা পাঠাবে সেই মডিউলটা দেখানো। স্পেস ভেহিকলস, যে স্পেস ভেহিকলসে করে পাঠানো হবে তাদেরকে, এই মডিউলটাকে পাঠানো হবে, ঠিক আছে, সেটার কত ক্ষমতা সেগুলো প্রদর্শনী করা, মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দেখানো, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট।
national prestige and international collaboration, boost India's position in global space exploration, মহাকাশ উন্মোচনের ক্ষেত্রে ইন্ডিয়ার যে ক্ষমতা আছে মহাকাশে তাদের লোক পাঠিয়ে সেটা প্রমাণ করার একটা সুযোগ এটা, এবং যে এটা রাশিয়ার সাথে একটা পার্টনারশিপে, রাশিয়া অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের সাথে পার্টনারশিপে পাঠাচ্ছে ইন্ডিয়া। তাহলে এই যে কত পার্টনারশিপটা বিভিন্ন দেশের সাথে ইন্ডিয়ার কতটা ভালো, তাদের যে কত ভালো বন্ধু, সেই বন্ধুত্বটাকেও প্রমাণ করা একটা। তাহলে এই হচ্ছে এটা, এর হচ্ছে অবজেক্টিভ, এই যে স্পেস মিশনটার, গগনযান মিশনটার একটা অবজেক্টিভ। নেক্সট যেটা পয়েন্ট বলছে ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ গগনযান মিশন, কি কি জিনিসগুলো ইম্পর্টেন্ট এই মিশনটা পাঠানোর ক্ষেত্রে। প্রথমে বলছে ক্রিউ ক্যাপসুল বা স্পেস ক্রাফট। দ্য স্পেস ক্রাফট উইল বি ডিজাইন টু ক্যারি আ ক্রিউ আপ টু 3 অ্যাস্ট্রোনটস। তাহলে যে ধরো ক্যাপসুলটা আছে যেটা করে আমরা পাঠাবো, যেটার মধ্যে অ্যাস্ট্রোনটরা থাকবে, ইন্ডিয়ার অ্যাস্ট্রোনটদের কি নাম দেওয়া হয়েছে বলো? ইন্টারঅ্যাক্ট করো। গগন্নাথ। তাহলে যেখানে গগন্যাটসরা থাকবে সেটাতে কতজন ধরতে পারে? ম্যাক্সিমাম 3 জন। ঠিক আছে। ইট উইল বি ইকুইপড উইথ লাইফ সাপোর্ট সিস্টেম। তার মানে যারা এর মধ্যে থাকবেন তাদের মনে হবে যে ওখানে তারা আছে, পৃথিবীতেই আছে, এনভায়রনমেন্টটাকে এমনভাবে কন্ট্রোল করার সিস্টেম ওর মধ্যে রয়েছে। ঠিক আছে। সেখানকার টেম্পারেচার, হিউমিডিটি ইত্যাদিগুলোকে মানে এমনভাবে রাখা হবে, কন্ট্রোল করা হবে যে তাদের কোনো অসুবিধা হবে না ওখানে গিয়ে। অ্যান্ড দ্য এবিলিটি টু উইথস্ট্যান্ড দ্য হার্শ এনভায়রনমেন্ট অফ স্পেস, এবং এর মধ্যে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হবে যে তাদেরকে ওই যে স্পেসের যে হার্শ এনভায়রনমেন্ট আছে সেটা তাদেরকে ফিল হবে না। ঠিক আছে। এই যে ক্রিউ ক্যাপসুল, এটাকে কি বলা হচ্ছে? এই যে যেটায় করে তারা যাবে, যেটার মধ্যে এই 3 জন অ্যাস্ট্রোনট বা গগন্নাট থাকবে, তাদের সেটাকে কি নাম দেওয়া হয়েছে? ক্রিউ ক্যাপসুল। এবং সেখানে কি কি থাকবে? লাইফ সাপোর্ট থাকবে, তাদের জীবন ধারণের জন্য যা যা দরকার, তার মধ্যে এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করা থাকবে, তাপমাত্রা, হিউমিডিটি ইত্যাদি নিয়ন্ত্রিত থাকবে, এবং হার্শ এনভায়রনমেন্ট এলে তারা যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করা থাকবে। The capsule will have a re-entry system to ensure safe return to the earth. এবং তারা যখন আবার ফেরত চলে আসবেন, কদিন থাকবেন জানো? স্পেসে কদিন থাকার ব্যবস্থা করা হয়েছে? 7 days। তারা 7 দিন স্পেসে থাকবেন, থেকে আবার যে ফেরত আসবে পৃথিবীতে, যাতে ঠিক করে ফেরত আসতে পারে পৃথিবীতে সেটা সেফলি, তার জন্য একটা রি-এন্ট্রি সিস্টেমও এখানে ব্যবস্থা রাখা হয়েছে। ঠিক আছে। তাহলে ফার্স্ট কম্পোনেন্ট কি? এই যে মিশনটা, গগনযান মিশনের ফার্স্ট কম্পোনেন্ট, প্রথম কম্পোনেন্টটা কি? ক্রিউ ক্যাপসুল, ক্লিয়ার, বা স্পেস ক্রাফট, যেটাতে করে তারা যাবেন। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ক্রিউ ক্যাপসুল। এই যে উপরে যে ইট মতো, মানে যে তার মধ্যে তারা থাকবে, এইটার নাম হচ্ছে ক্রিউ মডিউল বা ক্রিউ ক্যাপসুল, যেখানে বলছে হ্যাবিট্যাট অফ অ্যাস্ট্রোনট, 3 জন অ্যাস্ট্রোনট যেখানে থাকবেন। আর এই যে নিচের যে গ্রে কালারের অংশটা, এটার নাম দেওয়া হচ্ছে সার্ভিস মডিউল। মানে এদের যা যা সাপোর্ট লাগবে সেটা এই সার্ভিস মডিউল থেকে সেটাকে কন্ট্রোল করা হবে। ক্লিয়ার? আর এইটা কোথায় আছে দেখো, এইটা কোথায় আছে? এই অঞ্চলটায়, এইখানে, এর মধ্যে, তাই তো? ছবিতে দেখতে পাচ্ছ সবাই? এবার তাদেরকে এই যে পৃথিবীর থেকে বাইরে পাঠিয়ে তবে তো স্পেস আসবে, সেই স্পেসে পাঠানো হবে এই ভেহিকলসটার সাহায্যে, 1 2 3, এই ভেহিকলস গুলোর সাহায্যে পাঠানো হবে। সেটার নাম কি? হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেল। ঠিক আছে। হিউম্যান HRLV। তোমরা জানো যে তোমাদের মিসেলেনিয়াস পরীক্ষায় কিছু অ্যাব্রিভিয়েশন আছে, তাই তো? কিছু অ্যাব্রিভিয়েশন আছে 5টা, 5 × 2 10 নম্বর থাকে। এই যে পড়াশোনার মধ্যে কিন্তু এই অ্যাব্রিভিয়েশন ফর্মগুলো তোমাদের মুখস্থ করতে হবে। HRLV পরীক্ষা আসতেই পারে অ্যাব্রিভিয়েশনটা, তাহলে আমাদের কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে। হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেলস। তাহলে যে ভেহিকেলসটা বা লঞ্চ ভেহিকেলসটা তাদেরকে নিয়ে যাবে এই জিনিসটাকে, সেই জিনিসটার নাম কি দেওয়া হয়েছে? হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেলস, HRLV বা GSLV Mark 3। ঠিক আছে।
মানে এটা অ্যাকচুয়ালি জিএসএলভি, জিও স্টেশনারি লঞ্চড ভেহিকলস, ঠিক আছে? সেটার নাম দেওয়া হয়েছে হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকলস, ঠিক আছে? এটা এই মিশনটার জন্য স্পেশালি এই নামটা দেওয়া হয়েছে, যেহেতু এর মধ্যে করে হিউম্যান যাবে, সেই জন্য হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকলস নাম দেওয়া হয়েছে। ছবি দেখে ক্লিয়ার তো যে কোনটা যাবে কোনটা ইয়ে হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এটাকে জোড়া এই অবস্থায় থাকলে এরকম দেখতে হয়। যখন পৃথিবীতে ফিরবে আবার 7 দিন কাটানোর পরে, তখন কিন্তু এই যে সার্ভিস মডিউল যেটা সেটা কিন্তু আলাদা হয়ে যাবে, সেটা ডিট্যাচড হয়ে যাবে, গিয়ে শুধুমাত্র এইটাই পৃথিবীতে বে অফ বেঙ্গলে ফিরবে। ক্লিয়ার? বে অফ বেঙ্গলে কোনটা ফিরবে? শুধুমাত্র ক্রিউ মডিউলটা। সার্ভিস মডিউলটা পৃথিবীতে ফেরার সময় যেই পৃথিবীর অরবিটে ঢুকবে, সেই ওটা কিন্তু ডিট্যাচড হয়ে যাবে এর থেকে, গিয়ে শুধুমাত্র এইটাই কিন্তু বে অফ বেঙ্গলে এসে পড়বে। ডিটেলস আরো দেখবো পরে। আলোচনা করে দিয়েছি লঞ্চ ভেহিকলস এর নাম কি। দ্য মিশন উইল বি লঞ্চ ইউজিং দ্য জিএসএলভি মার্ক 3 জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক 3, অলসো নোন অ্যাজ LVM-3 যেটাকে বলা হয়। GSLV Mark 3 is India's most powerful rocket, capable of carrying heavier payloads, including the Gaganyaan crew capsule. এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে পাওয়ারফুল রকেট বা স্যাটেলাইট লঞ্চ ভেহিকলস, ঠিক আছে? যেটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে পাওয়ারফুল লঞ্চ ভেহিকলস, এবং এটা অনেক ভারী পেলোডস নিতে পারে, সেই জন্য এই যে লঞ্চ ভেহিকলসটাকে ইউজ করা হচ্ছে। এবার এই যে যাদেরকে পাঠানো হবে, 4 জনকে সিলেক্ট করা হয়েছে অলরেডি, তাদেরকে অলরেডি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। India's governors will undergo rigorous training including physical and technical training, medical evaluation and simulations. ISRO has set up specialized facilities for astronaut training such as Space Station Simulator in Bengaluru, এটা তৈরি করেছে। স্পেস স্টেশন সিমুলেটর বেঙ্গালুরুতে আছে, মানে স্পেস স্টেশনে গিয়ে তাদের কি কেমন ফিল হবে সেগুলো ওই সিমুলেটরের মধ্যে তারা অলরেডি এখন থেকে ফিল করতে শুরু করবে, সেখানে ট্রেন করা হবে। যারা অনেকে ধরো ওই যে আমাদের সৌরভ গাঙ্গুলি স্যার আমাদের, যিনি আমাদের এই ম্যাথ করান, তিনি আহ, আগে আগে হচ্ছে লোকো পাইলট ছিলেন, ঠিক আছে, ট্রেনে। তো সৌরভ স্যারই আমাকে গল্প করেছিল যে যখন কেরালাতেও ট্রেনিং হচ্ছে, তখন ওদেরকে একটা সিমুলেটরের মধ্যে রাখা হতো, যে এমন ফিল হবে সেই সিমুলেটরটা যে তারা ট্রেন চালাচ্ছে। ট্রেন নয় কিন্তু একটা সিমুলেটর, তার মধ্যে ও আছে, এবং সামনে একটা স্ক্রিন আছে, স্ক্রিনটাতে ওয়েদার বা ট্র্যাক দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং এমন ভাবে নড়ছে যে যে সিমুলেটরটা তারা আছে মনে হচ্ছে যেন ট্রেন চলছে। এইভাবে ওদের মানে ট্রেন চালানোর ট্রেনিংটা দেওয়া হয়েছিল। ঠিক সেরকম স্পেসে যে যাবে তাদেরকে একটা সিমুলেটরের মধ্যে রেখে ওই স্পেস স্টেশনে যারা যাবে তাদেরকে ওরকমভাবে ট্রেনিং করা হচ্ছে, বেঙ্গালুরুতে হয়ে গেছে অলরেডি। এবার কার কার সাথে কোলাবোরেশনে করা হচ্ছে? উইথ কান্ট্রিজ লাইক রাশিয়া। রাশিয়ার থেকে আমাদের রাকেশ শর্মা গেছিল প্রথম, সেই জন্য রাশিয়ার থেকে অলরেডি ট্রেনিং নেওয়া হচ্ছে যে কি রাশিয়া, ইউনাইটেড স্টেট, ইউএসএ, নাসার থেকে, ইউরোপিয়ান স্পেস এজেন্সিস থেকে অ্যাস্ট্রোনটদের থেকে ট্রেনিং নেওয়া হচ্ছে। আমাদের যারা যাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে জিএসএলভি ম্যাক 3 একটা ইয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে প্রথমে এই যে এটা দেখতে পাচ্ছি, এই জিএসএলভি মার্ক 3 যখন প্রথম মানে চালু হবে, তখন লিকুইড স্টেজে থাকবে। ওখানে যে ফুয়েলটা ইউজ করা হবে সেটা হচ্ছে লিকুইড ফুয়েল ইউজ করা হবে। বোঝা গেল? প্রথম যে ফুয়েলটা ইউজ করা হবে, মানে যেটার এই যে ফুয়েলটা দেখতে পাচ্ছি এখানে, এই যে এখানে লাগানো আছে, প্রথম স্টেজে লিকুইড স্টেজ, সেখানে কি ফুয়েল ইউজ করা হবে এটা একটু লিখে নেবে, এইচটিপিবি যে ফুয়েল, সরি, লিকুইড স্টেজে যেটা হবে, সলিড স্টেজে এইচটিপিবি যে ফুয়েলটা ইউজ হবে, এইচটিপিবি, যেটাকে হাইড্রক্সিল টার্মিনেটেড পলি বিউটেডাইন, এটা ফুল ফর্ম, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। হাইড্রক্সিল টার্মিনেটেড
পলিবিউটেডাইন এই ফুয়েলটা ইউজ করা হবে প্রথমে সলিড স্টেজে। লিকুইড স্টেজে কি যেটা ইউজ করা হবে সেটার নাম হচ্ছে UDMH, আনসিমেট্রিক্যাল ডাইমিথাইল হাইড্রাজাইন। আনসিমেট্রিক্যাল, U for dimethyl, D for dimethyl, M for unsymmetrical dimethyl, DM for dimethyl আর H for hydrazine। এই ফুয়েলটা ইউজ করা হবে লিকুইড স্টেজে। আর শেষে ক্রায়োজেনিক স্টেজে এখানে যখন শেষ মুহূর্তে যখন যে ফুয়েলটা ইউজ করা হবে সেটাকে বলছে লিকুইড অক্সিজেন আর লিকুইড হাইড্রোজেন ইউজ করা হবে। ঠিক আছে, তারপরে এটা এর সাথে ডিটাচ হয়ে যাবে, এইটা শুধুমাত্র চলে যাবে। এর মধ্যে কি থাকবে? এর মধ্যে ক্রিউ মডিউল থাকবে আর সার্ভিস মডিউল থাকবে। আবার যখন পৃথিবীতে ফেরত আসবে তখন সার্ভিস মডিউলটাও ডিটাচ হয়ে যাবে, গিয়ে শুধুমাত্র ক্রিউ মডিউলটা এসে বে অফ বেঙ্গলে এসে পড়বে। ক্লিয়ার? আচ্ছা, লঞ্চ টাইমলাইন মোটামুটি কবে ঠিক করা হয়েছে পাঠানো হবে? দ্য ফার্স্ট ক্রিউড মিশন ওয়াজ ইনিশিয়ালি প্ল্যান্ড ফর ডিসেম্বর 2024। প্রথমে 2024-এ ডিসেম্বরে পাঠানো হবে ঠিক করা হয়েছিল, বাট ডিউ টু ডিলেস, বিভিন্ন কারণে ডিলেস হয়েছে। কি কি কারণে ডিলেস হয়েছে? যে আরো বেশি সিকিউরিটির জন্য। যদি আমরা মিশনটা তাড়াহুড়ো করে পাঠাই তাহলে কি হবে, দেখা যাচ্ছে মানে কোনো একটা টেকনিক্যাল কারণে সমস্যা হলো, সেই অ্যাস্ট্রোনটদেরকে বা গগননাথদেরকে আমরা পৃথিবীতে ফেরাতে পারলাম না, তাহলে আলটিমেটলি মিশনটা ফেল হয়ে যাবে। তাহলে এই টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে, এবং সিকিউরিটি, এই পারপাসে দেরি হয়েছে। এছাড়া কোভিড-19 যে হয়েছিল তার জন্য সবকিছুই দেরি হয়েছে আমরা জানি, সেটাও একটা কারণ দেরি হওয়ার। ঠিক আছে, সেই জন্য 2024-এর ডিসেম্বরে এটা হয়নি। It is now expected to launch by late 2025 or early 2026। 2025-এর শেষে বা 2026-এর শুরুতে এটা এক্সপেক্ট করা হচ্ছে যে লঞ্চ করা হবে। Before the crewed mission, 2 uncrewed mission will be launched for testing purpose। অলরেডি হয়ে গেছে একটা। এই যে কাউকে মানে কোনো হিউম্যানকে পাঠানোর আগে শুধুমাত্র ওই লঞ্চ ভেহিকেলস দিয়ে ওই যে ক্রিউ মডিউলটাকে পাঠানো হবে, এবং তার জন্য অলরেডি একবার পাঠানো হয়ে গেছে, যে কোনো রকম হিউম্যান ছাড়াই একটা রোবটকে পাঠানো হয়েছিল রিসেন্টলি। সেই রোবটটার নামটা মনে রেখো, বায়োমিত্রা, VYOMA, একটা রোবট, সেটাকে পাঠানো হয়েছে। ঠিক আছে, বায়োমিত্রা, এই রোবটটাকে পাঠানো হয়েছে কোনো হিউম্যান পাঠানোর আগে, কারণ হিউম্যান পাঠালে তার জীবনহানির সম্ভাবনা থাকে, এক্ষেত্রে থাকছে না জীবনহানির সম্ভাবনা, সেই জন্য অলরেডি ট্রায়াল দেওয়ার জন্য পাঠানো হয়েছে। ক্রিউ সেফটি অ্যান্ড ইজেকশন সিস্টেম এখানে রাখা হয়েছে। The spacecraft will feature an ejection system that can quickly evacuate the astronauts in case of any emergency during the launches। যদি কোনো রকম কোনো লঞ্চের সময় যদি কোনো সমস্যা হয়, কোনো রকম ইমার্জেন্সি তৈরি হয়, তার জন্য একটা ইজেকশন সিস্টেম রাখা হয়েছে, তারা যাতে বেরোতে পারে। প্যারাশুট রাখা হয়েছে, প্যারাশুটে করে চেপে তারা বেরিয়ে যেতে পারবে। It will also have a safe landing system to ensure the astronauts সার্ভাইভাল আপন দ্য রিএন্ট্রি। আচ্ছা, যখন এটা পৃথিবীতে আবার প্রবেশ করবে, ধরো 7 দিন ওখানে থাকা হয়ে গেছে, এটা এই যে ক্রিউ মডিউলটা আছে, ক্রিউ মডিউলটা আবার পৃথিবীতে প্রবেশ করছে। তো পৃথিবীতে যখন প্রবেশ করবে, আমরা জানি আর্থের গ্র্যাভিটির জন্য এটা প্রচুর স্পিডে প্রবেশ করবে। আর্থের গ্র্যাভিটির জন্য এটা প্রচুর স্পিড নিয়ে নেবে, স্বাভাবিক, সবাই বুঝতে পারছো তো। বলছে যে এই সময় যখন পৃথিবীতে তারা প্রবেশ করবে অরবিটের মধ্যে, পৃথিবীর আর্থের গ্র্যাভিটির মধ্যে যখন প্রবেশ করবে, তখন নাকি ওটার স্পিড হবে 216 মিটার পার সেকেন্ড। 216 মিটার পার সেকেন্ড, প্রচুর স্পিড। তাহলে এই স্পিডটাকে কন্ট্রোল করার জন্য ওখানে দুটো প্যারাশুটের ব্যবস্থা করা হয়েছে, যেটা হচ্ছে তাদেরকে 11 মিটার পার সেকেন্ড গতিতে ল্যান্ড করাবে। 11 মিটার পার সেকেন্ড গতিতে পৃথিবীতে ল্যান্ড করাবে। ঠিক আছে, এর ফলে কি হবে, এই যে স্পিডটাকে তারা কন্ট্রোল করতে সমর্থ হবে, এবং সেফলি এই যে পৃথিবীতে ভূপৃষ্ঠে এসে তারা বে অফ বেঙ্গলে ল্যান্ড করতে পারবে। সেই জন্য একটা সেফ ল্যান্ডিং সিস্টেমও সেখানে রাখা হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে ইন্টারন্যাশনালি অনেক দেশের আমরা সাহায্য নিচ্ছি। ইসরো হ্যাজ সাইন্ড মৌ উইথ সেভারাল কান্ট্রিজ ইনক্লুডিং রাশিয়া আছে ফর ট্রেনিং অফ দ্য অ্যাস্ট্রোনটস। তাহলে অ্যাস্ট্রোনটদের ট্রেনিং রাশিয়াতে হয়েছে টেকনিক্যাল কোলাবোরেশনের জন্য। যেমন ধরো যে স্পেস স্যুট গুলো বানানো হচ্ছে, ঠিক আছে, সেই স্পেস স্যুটস গুলো রাশিয়ার থেকে বানানো হচ্ছে। রাশিয়ার জেভেদা বলে একটা কোম্পানি আছে, জেভেদা,
সেই জেভেদা কোম্পানি হচ্ছে তোমার স্পেস স্যুটস গুলো বানাচ্ছে। তাহলে এটা টেকনিক্যাল কোলাবোরেশন রাশিয়ার থেকে নেওয়া হচ্ছে। এছাড়া রাশিয়াতে ট্রেনিং হচ্ছে তাদের। এছাড়া ইন্টারন্যাশনাল পার্টনারশিপ অলসো ফোকাস অন লিভারেজিং এক্সপার্টিস ইন লাইফ সাপোর্টের ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে, স্পেস মেডিসিনের ক্ষেত্রে, ফ্লাইট সিমুলেশনের ক্ষেত্রে অন্যান্য দেশের সাহায্য নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আসছে যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ গগনযান মিশন। এই গগনযান মিশনের ফলে ইন্ডিয়ার কি কি সুবিধা হতে চলেছে। প্রথমে বলছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। গগনযান রিপ্রেজেন্ট ইন্ডিয়াস এন্ট্রি ইনটু দ্য এক্সক্লুসিভ ক্লাব অফ নেশনস ক্যাপেবল অফ সেন্ডিং হিউম্যানস ইন স্পেস। তাহলে যে দেশগুলো হিউম্যান পাঠিয়েছে অলরেডি স্পেসে, তাদের দলে ইন্ডিয়া ঢুকে যাবে যদি এটা ইন্ডিয়া সার্থক করতে পারে। The mission will drive India's technological capabilities in space technology, which has significant application for scientific, military and commercial purpose. তাহলে টেকনোলজি, যে ইন্ডিয়ার টেকনোলজি কত উন্নত সেটা দেখানোর একটা সুযোগ হবে। ঠিক আছে, সেক্ষেত্রে ইন্ডিয়ার কি হবে, ইন্ডিয়া সায়েন্টিফিক ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রে, কমার্শিয়াল ক্ষেত্রে যে স্ট্রং এই টেকনোলজি গুলো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেটা প্রমাণিত হবে। আর এটা প্রমাণিত হলে কি হবে, বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট আসবে ইন্ডিয়ার টেকনোলজির ক্ষেত্রে। এই ইনভেস্টমেন্ট কি করবে, ইন্ডিয়ার যে ইকোনমিক গ্রোথকে বুস্ট করবে। ঠিক আছে। স্পেস বেসড ইনফ্রাস্ট্রাকচার, গগনযান উইল এনকারেজ দ্য ডেভেলপমেন্ট অফ স্পেস ইকোনমি ইন ইন্ডিয়া, যেটা বললাম, ইনক্লুডিং দ্য প্রোডাকশন অফ ক্রিউড স্পেসক্রাফট, লঞ্চ ভেহিকলস and life support technologies. It can lay the foundation for more advanced project like human mission to the moon, Mars and in future. তাহলে বলছে ইন্ডিয়া যদি এটা প্রমাণ করতে পারে, তাহলে কি হবে, ইন্ডিয়ার যে এটা যদি প্রমাণিত হয়, সাকসেসফুল হয়, তাহলে এই যে ক্রিউডদের যে স্পেসক্রাফটটা তৈরি করার ক্ষেত্রে ইন্ডিয়া প্রমাণিত হয়ে যাবে। লঞ্চ ভেহিকলস তৈরির ক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষমতা প্রমাণিত হয়ে যাবে। লাইফ সাপোর্ট টেকনোলজির ক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষমতা প্রমাণিত হবে। এর ফলে বিভিন্ন দেশ যারা প্ল্যান করছে এরকম করবে, তারা ইন্ডিয়ার কাছ থেকে সেই সাপোর্ট গুলো কিনবে। এর ফলে ইন্ডিয়ার কি হবে, ইন্ডিয়ার স্পেস ইকোনমি স্পেসের ক্ষেত্রে ইকোনমিক যে বুস্ট সেটা হবে। ঠিক আছে। এছাড়া পরবর্তীকালে যদি হিউম্যান মিশন মুন বা মার্সে পাঠানো হয়, সেক্ষেত্রে ইন্ডিয়া এর থেকে এই টেকনোলজি ইউজ করে সেটাও পাঠাতে পারবে। ন্যাশনাল প্রেস্টিজ ইন্ডিয়ার অনেক বেড়ে যাবে। দ্য সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য গগনযান উইল এনহ্যান্স ইন্ডিয়া স্ট্যান্ডিং ইন গ্লোবাল স্পেস কমিউনিটি অ্যালংসাইড দ্য ইউনাইটেড স্টেটস, রাশিয়া অ্যান্ড চায়না। তাহলে ইউএসএ, রাশিয়া, চায়নার পাশে ইন্ডিয়া আরেকজন পার্টনার হয়ে যাবে। স্পেসের ক্ষেত্রে তার প্রেস্টিজ অনেক বেড়ে যাবে স্পেস টেকনোলজির ক্ষেত্রে। এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক স্পিন অফ, এই মিশনটা যদি সাকসেসফুল হয়, ইন্ডিয়ার এডুকেশনের ক্ষেত্রে, স্পেস সায়েন্সের ক্ষেত্রে, এডুকেশন, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অনেক স্টুডেন্ট যারা আছে তারা আরো বেশি উৎসাহিত হবে এবং এক্ষেত্রে এডুকেশনের গ্রোথ হবে এবং সায়েন্টিফিক যে ট্যালেন্ট গুলো সেগুলো আরো বেরিয়ে আসবে। যাই হোক, এই মিশনটা করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেসও আছে, যেমন টেকনোলজিক্যাল কমপ্লেক্সিটিস আছে, যে কোনো রকম একটু যদি সামান্য ভুল হয়, সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে সেই স্পেস ক্রাফটটা ধ্বংস হয়ে যেতে পারে এবং এতে ইন্ডিয়ার প্রেস্টিজ ডাউন হয়ে যেতে পারে। সেই জন্য টেকনোলজিক্যাল কমপ্লেক্সিটিস আছে, সেই জন্য এত ডিলে হচ্ছে। দিস ইজ দ্য কজ অফ দ্য ডিলে। আমরা যদি আগের অভিজ্ঞতা দেখি, অ্যাপোলো 1 বলে একটা মিশন ছিল, অ্যাপোলো 1, যেটা নাসার একটা মিশন ছিল 1967 সালে। ঠিক আছে। এটা কিন্তু এই যে টেকনোলজি তাড়াহুড়োর ক্ষেত্রে বা টেকনোলজিক্যাল কমপ্লেক্সিটিস এর জন্য এটা ফেল হয়েছিল। ঠিক আছে। অ্যাপোলো 1 1967 আটলান্টাস না, ওই যে ওটা স্পেস শাটলটা ভেঙে পড়লো না, ভেঙে আটলান্টাস পড়লো। না কি একটা? হ্যাঁ, তারপরে হচ্ছে 1986 সালে একটা ছিল, 1986 সালে একটা মিশন ছিল, সেটার নাম হচ্ছে চ্যালেঞ্জার স্পেস শাটেল, 1986 সালে। এটাও এই যে তাড়াহুড়োর জন্য, টেকনোলজিক্যাল ইস্যুর জন্য বা টেকনিক্যাল ইস্যুর জন্য ভেঙে পড়েছিল। এগুলো তোমরা লেখার ক্ষেত্রে দেবে। কলম্বিয়া বলে একটা 2003 সালে মিশন হয়েছিল, 2003 সালে, মনে হয় সুনিতা উইলিয়ামস মনে হয় এটাতে হ্যাঁ, ছিলেন না? কলম্বিয়া, ওই তো বলছো কলম্বিয়া, হ্যাঁ। না, কলম্বিয়া বলে, সেটা কল্পনা চাওলা। কল্পনা চাওলা, সরি, সুনিতা হ্যাঁ, উইলিয়ামস তো কল্পনা বেঁচে চাওলা, আছে। হ্যাঁ, কল্পনা চাওলা। তাহলে এই যে মিশনটাতে এটা ফেল করেছিল টেকনিক্যাল ইস্যুর জন্য। তাহলে এই জন্য ডিলে হচ্ছে এবং টেকনোলজিক্যাল কমপ্লেক্সিটিসটা আছে, সেই জন্য ডিলে হচ্ছে। এটা একটা চ্যালেঞ্জ। বাজেটারি কনস্ট্রেন্ট, ইন্ডিয়ার মতো একটা, যেখানে হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি, যেখানে আমাদের চিকিৎসা ব্যবস্থা, এডুকেশন ঠিকঠাক নেই, সেখানে আমাদের যে স্পেসে আমাদেরকে খরচা করতে হচ্ছে, এটা একটা সরকারের উপরে একটা বাজেটের একটা চাপ একটা বাজেটারি অ্যালোকেশন ঠিক নেই। ঠিক আছে। সরকার ইচ্ছা থাকলেও, সদিচ্ছা থাকলেও ঠিকঠাক বাজেট স্পেসের ক্ষেত্রে, স্পেস টেকনোলজির ক্ষেত্রে খরচা করতে পারছে না, একটা বাজেটারি চাপ আছে। রিস্ক ফ্যাক্টর আছে, যে হিউম্যান গুলো যাবে, হিউম্যান স্পেস ক্রাফটের ক্ষেত্রে
তাদের জীবনহানি হয়ে যেতে পারে, একটা রিস্ক ফ্যাক্টর আছে, সেই জন্য কোনো রকম রিস্ক নেওয়া যাচ্ছে না। এটা একটা চ্যালেঞ্জেস। লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস, কোঅর্ডিনেশন অফ দ্য অ্যাস্ট্রোনট ট্রেনিং, টেস্টিং অ্যান্ড প্রিপারেশন ইজ চ্যালেঞ্জিং ডিউ টু দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কনসিডারেশন। ঠিক আছে, কিছু লজিস্টিক প্রবলেম আছে যে তাদের বিভিন্ন দেশ থেকে আমাদের ট্রেনিং নিতে হচ্ছে, ঠিক আছে, অ্যাস্ট্রোনটদেরকে। তাহলে এক্ষেত্রে জিওগ্রাফিক্যাল ইন্টারন্যাশনাল কিছু চাপের মুখোমুখি হতে হচ্ছে। রাশিয়ার থেকে আমরা যদি ট্রেনিং করাই, দেখা যাচ্ছে ইউএসএ রাগ করে যাচ্ছে যে আমাদের কাছ থেকে না নিয়ে কারণ রাশিয়াতে পাঠাচ্ছে, একটা ইন্টারন্যাশনাল ইস্যু তৈরি হচ্ছে। আমরা জানি রাশিয়া ইউএস এর মধ্যে সব সময় চলে, ঠিক আছে। তাহলে এই যে কিছু ইন্টারন্যাশনাল প্রেশারও আছে। যাই হোক, রিসেন্ট কি ডেভেলপমেন্ট হয়েছে অ্যাজ অফ জানুয়ারি 2025 অব্দি, যে মাসে আমরা পড়াশোনা করছি। আনক্রিউড মিশন, যেটা বলেছিলাম যে ক্রিউ ছাড়া, কোনো রকম কোনো হিউম্যান ছাড়া গগনযান আনক্রিউড মিশন টেস্ট মিশন ইজ সেট টু লঞ্চ সুন, খুব তাড়াতাড়ি সুন মানে করা হবে। The mission will test various aspects of the spacecraft including the environment condition, crew module safety, system and landing operation ইত্যাদি। অ্যাস্ট্রোনট সিলেকশন, আমরা জানি ইসরো হ্যাজ ফাইনালাইজ ইজ সিলেকশন অফ গগননাটস, যাদেরকে পাঠানো হবে তাদের 4 জনকে সিলেক্ট করেছে, তাদের ট্রেনিংও হয়েছে। দে আর আন্ডারগোয়িং ট্রেনিং এট দ্য গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টার, জিসিটিএ, যেটা রাশিয়াতে অবস্থিত, সেটাতে ট্রেনিং চলছে। আদার ইসরো ট্রেনিং ফ্যাসিলিটিসও তৈরি করা হয়েছে। যে 4 জন অ্যাস্ট্রোনট মানে যাবে তাদেরকে ঠিক করা হয়েছে, তারা হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন এয়ারফোর্সের। কারণ এয়ারফোর্স থেকে কেন নেওয়া হয়েছে, কারণ রাকেশ শর্মা যিনি প্রথম গেছিলেন তিনি এয়ারফোর্সের ছিলেন, সাকসেসফুলি গেছিলেন, সেই জন্য এয়ারফোর্স থেকে নেওয়া হয়েছে। তারা হচ্ছেন ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ অ্যান্ড উইং কমান্ডার শুভাংশু শুক্লা। এই 4 জনকে পাঠানো হচ্ছে। মানে 4 জনকে সিলেক্ট করা হয়েছে, 3 জনকে হয়তো পাঠানো হবে। এই যে 4 জনের ছবি, যাদেরকে সিলেক্ট করা হয়েছে। একটা কি টেস্ট যেটা ছিল সেটা অলরেডি সাকসেসফুলি ইসরো টেস্ট করেছে, ইনক্লুডিং দ্য অ্যাবর্ট মিশন টেস্ট which ensures that the crew capsule can be safely separated from the launch vehicles in case of the failure. যদি কোনো কারণে সমস্যা হয়, এই যে লঞ্চ ভেহিকলস থেকে ক্রিউ ক্যাপসুলটা সেপারেট হয়ে যাবে। যদি কোনো কারণে ইমার্জেন্সি তৈরি হয়, এটা সেপারেট হয়ে এটা সেফ হয়ে যাবে, ঠিক আছে। এটা মানে এটা এই যে ট্রেনিংটা, এই যে টেস্টটা, এটা সাকসেসফুলি কন্ডাক্ট হয়েছে। The crew escape system has been successfully tested, which would allow the astronauts to escape in case of emergency during launch. লঞ্চের সময় যদি কোনো ইমার্জেন্সি হয়, এই যে অ্যাস্ট্রোনট যারা আছে তারা যাতে ওখান থেকে পালিয়ে বাঁচতে পারে প্যারাশুটের মাধ্যমে, সেই টেস্টটাও সাকসেসফুল হয়েছে। ইন্টারন্যাশনাল রেকগনিশন পেয়েছে। ইন্ডিয়া স্পেস প্রোগ্রাম হ্যাজ গেইনড ইন্টারন্যাশনাল রেকগনিশন অ্যাজ ইসরোস ক্যাপাবিলিটিস ইন স্পেস এক্সপ্লোরেশন কন্টিনিউ টু গ্রো। The Gaganyaan mission strengthens India's space program in terms of human spacecraft expertise. ঠিক আছে, অনেকেই এটাকে রেকগনাইজ করেছে। ডিলে ডিউ টু টেকনিক্যাল চ্যালেঞ্জেস, আমি বললাম যে কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জেস আছে, এছাড়া কোভিড-19 প্যান্ডেমিক আছে, তার জন্য এটা ডিলে হচ্ছে। দ্য মিশন টাইমলাইন ওয়াজ অ্যাডজাস্টেড, আমরা জানি 2025 আর 26 হবে, 2024 এর ডিসেম্বরে করার কথা ছিল, সেটা 2026 বা 2025 করা হবে বলে ঠিক করা হয়েছে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। যাই হোক, কনক্লুশনটা তোমরা দেখে নেবে, লেখার ক্ষেত্রে কি হতে পারে সেটা দেওয়া হয়েছে। দ্য গগনযান মিশন ইজ ল্যান্ডমার্ক প্রজেক্ট ফর ইসরো and India's space exploration ambition. It demonstrates India's capability to undertake human space exploration and is expected to have significant technological, scientific and geopolitical implications. Although delays have pushed back the crewed mission to 2025, the mission holds immense potential for India in terms of technological advancement, international prestige and development in space economy. ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কনক্লুশন হতে পারে। প্রবাবল কোশ্চেন কি কি আসতে পারে? ডিসকাস দ্য অবজেক্টিভ এন্ড সিগনিফিকেন্স অফ ইন্ডিয়াস গগনযান মিশন। মানে কি কি অবজেক্টিভ আছে আর কি সিগনিফিকেন্স হতে চলেছে। সিগনিফিকেন্সটা ওই যে প্রেস্টিজ বাড়াতে পারে, এই করতে পারে, কি কি লিখতে হবে সেটা আমি বলে দিয়েছি, কি কি বিষয় লিখবে সেখানে বলা আছে। 2 নম্বর কোশ্চেন হতে পারে, দ্য গগনযান মিশন রিপ্রেজেন্টস আ সিগনিফিকেন্ট মাইলস্টোন ফর ইসরো। Explain the technological challenges associated with sending humans into space,
and how ISRO plans to address them. ঠিক আছে, যে চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলো নিয়ে লিখতে বলছে। How does Gaganyaan mission fit into India's broader space strategy? Analyze its potential geopolitical and scientific implication. কি কি লিখতে হবে এখানে দেওয়া আছে পয়েন্ট গুলো। What is the role of GSLV Mark III? Very very important in the Gaganyaan mission. Explain its importance in launching human space mission. ঠিক আছে, যে চাঁদের সাউথে মানে মুনের সাউথে না মঙ্গলযান পাঠানো হয়েছিল না, না চন্দ্রযান, চাঁদের যে সাউথ মানে সাউথ অফ দ্য মুন যে মিশনটা পাঠানো হয়েছিল সেখানে কিন্তু এই যে জিএসএলভি মার্ক থ্রি এই যে লঞ্চ ভেহিকলটা ইউজ করা হয়েছিল। তাহলে অলরেডি এর ক্ষমতা টেস্টেড, সেটাও এখানে লিখতে হবে তোমাদেরকে যদি জিএসএলভি ম্যাক থ্রি নিয়ে লিখতে দেয়। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার সবার? এই কোশ্চেন হ্যাঁ আসতে স্যার। পারে মোটামুটি। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ। কারো কোনো কনফিউশন? হ্যাঁ স্যার। কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন বা কোশ্চেন যদি থাকে করতে পারো। স্যার জিএসএলভি মার্ক থ্রি এলএমভি এটার কোনো নোট কি পাওয়া যাবে? এটা নেট এখন থেকে একটু দেখে নেন। এখন নেট থেকে দেখবে, কারণ এখন প্রাসঙ্গিক নয় তো, যদি ওটা নিয়ে কিছু হয় আবার তখন প্রাসঙ্গিক হয়ে যাবে, তখন আমি করিয়ে দেবো। ঠিক আছে, কারণ না স্যার, থার্ড কোশ্চেনটা বললেন না রোল অফ জিএসএলভি মার্ক থ্রি, তো সেই জায়গায় স্যার এটা আমাকে তোমরা মিনিমাম net- 150। না, এটা বলছে রোল অফ জিএসএলভি ম্যাক থ্রি ইন দা গগনযান মিশন। তোমরা গগনযান মিশন নিয়ে লিখতে হবে, লিখে একটু জিএসএলভি ম্যাক থ্রি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, সেটা তুমি এখানেই পেয়ে যাবে পয়েন্ট। ঠিক আছে, আর একটু দেখে নিলে নেট থেকে। এক্সপ্লেন ইটস ইম্পর্টেন্স ইন লঞ্চিং হিউম্যান স্পেস মিশন। ঠিক আছে, এবার ইম্পর্টেন্সের সময় তোমার লিখতে হবে যে অলরেডি টেস্টেড। ঠিক আছে, বাট কখনো হিউম্যান ইয়ে তো পাঠানো হয়নি ইন্ডিয়া থেকে, সেটা বোঝা যাবে যে এই মিশনটা যদি সাকসেসফুল হয় তখনই বোঝা যাবে যে এটার ইম্পর্টেন্স মানে কতটা, মানে এটা সাকসেসফুল না সাকসেসফুল নয় সেটা বোঝা যাবে। ক্লিয়ার? না স্যার, তখন কি স্যার কম্পোনেন্ট অফ জিএসএলভিটা বেশি করে হাইলাইট একটু করতে দেখে হবে? নেবে, একটু দেখে নেবে। ইম্পর্টেন্স লিখতে গেলে তোমাকে Okay. একটু জিএসএলভি মার্ক থ্রি নিয়ে লিখতে হবে, তাহলে একটু দেখে নেবে। ঠিক আছে, এবং ওই যে আর স্যার এইসব চন্দ্রযান ক্ষেত্রে কি স্যার আমি জাস্ট স্যার এইসব ক্ষেত্রে কি এমনি জিএসএলভি যে আপনি পিকচারটা দেখালেন, তো যদি আপনি এটা একদম বললেন না যে এক্সট্রা, তো সেটা কি হ্যাঁ হ্যাঁ এঁকে এঁকে দিলে দেবে, বেটার মানে হবে? আচ্ছা, অত ভালো করে আঁকার দরকার নেই, তোমরা জাস্ট এই না পয়েন্ট স্যার পয়েন্ট বুঝতে করে এই পেরেছি, জায়গাটা জাস্ট আছে এটা এ করে বোঝা যাচ্ছে এরকম এঁকে দেবে, যেখানে সুযোগ আছে এঁকে দেবে। ওকে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আজকে আমি এই অবধি ক্লাসটা এন্ড করব। ঠিক আছে, আমার শরীরটা ভালো নেই একটু, সেই জন্য আমি আর সেকেন্ড টপিকটা আজকে আমি রেডি করেছিলাম অলরেডি, বাট সেকেন্ড টপিকটা আমি আর আলোচনা ব্রিক্স 2024 নিয়ে আলোচনা করবো ভেবেছিলাম, বাট আজকে আর করবো না, আজকে এই অবধি থাকবে। এবং নেক্সট হচ্ছে তোমাদের নেক্সট বুধবার। ঠিক আছে, যারা নতুন তাদেরকে বলছি, আমরা অলরেডি আজকে দিয়ে 6 নম্বর ক্লাস করছি, তাই তো জিএস এর, এবং সেই স্যার জন্য হোম ক্লাস কোনটা থাকবে স্যার? হ্যাঁ আমি সেটাই বলছি, আমরা অলরেডি 6টা ক্লাস হচ্ছে এই আজকে দিয়ে করছি, এবং সেই জন্য আমরা নেক্সট বুধবার আমরা হচ্ছে এক্সাম নেব। ঠিক আছে, এক্সাম দেবো আমরা। ওকে, যেমন সোমবারে এবার আমাদের ইয়ে ক্লাস হলো, এক্সাম হলো বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার, ঠিক সেরকম নেক্সট বুধবারে আমাদের হচ্ছে এক্সাম নেব। আমি কালকে সকালে এক্সামের সিলেবাসটা দিয়ে দেবো, এবং তার সাথে সাথে এখন থেকে বলে রাখি যে সিলেবাসের মধ্যে কিন্তু ডিসেম্বর মাসের, এটা জানুয়ারি মাস, তাহলে ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ঠিক আছে, ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের একদম 31 ডিসেম্বর অবধি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সেখানে থাকবে। ঠিক আছে, এবং স্যার কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো অ্যাফেয়ার্স থাকবে বলতে স্যার কোনো কারেন্ট অ্যাফেয়ার্স অপশন থাকবে থাকবে বলতে না। কি কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো একটা টপিকের উপরে আপনি লিখতে দেবেন? না না না, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যেমন ভাবে পরীক্ষার জন্য প্রিলিমস পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে, যে এখন ওকে, কে আছে, এখন কে রিসেন্টলি মারা গেলেন, এই বইটা কার মানে লেখা, স্যার অবজেক্টিভ হিসাবে থাকবে এটা? অবজেক্টিভ হিসেবে থাকবে, কোনো রকম অপশন থাকবে না,
মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো মানে পড়ে গেছো ফুল নিশ্চয়ই। সেন্টেন্স লিখতে হবে। হ্যাঁ, প্রায় 10টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, 10 দুগুণ 20 নাম্বার থাকে। ঠিক আছে? তার মধ্যে অ্যাব্রিভিয়েশন থাকে। এবার আমি এই যে কোনটা কত নাম্বার থাকবে, যেমন ভাবে আগের দিন ল্যাঙ্গুয়েজ পেপারে আমি সিলেবাসে দিয়ে দিয়েছিলাম, ঠিক সেরকম ভাবে আমি কালকে সকালের মধ্যে বা আজকে রাতের মধ্যে তোমাদেরকে সিলেবাসটা প্রোভাইড করে দেবো গ্রুপে। কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকছে, অবজেক্টিভ যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে থাকে দেখবে, সাথে সাথে কোন কোন টপিক থাকবে সেই টপিকগুলো আমি দিয়ে দেবো, কোন টপিক থেকে কত নম্বরের কোশ্চেন থাকবে সেটাও দিয়ে দেবো। ঠিক আছে? আজকে রাতেই দিয়ে দেবো। ওকে? স্যার কারেন্ট এবং অ্যাফেয়ার্স স্যার সোর্স, স্যার কোন সোর্স থেকে করলে বেটার হবে? তাও সবাই অনেক কিছু নিশ্চয়ই দেখা কোনো না হয়। কোনো ম্যাগাজিন নাও, কোনো না কোনো ম্যাগাজিন নিশ্চয়ই নাও সবাই। অ্যাচিভার্স বা ওই এখন সবচেয়ে ভালো করছে অ্যাচিভার্সের থেকেও, যেটা হচ্ছে ওই যে আম, অ্যাডামাসের স্যার অ্যাডামাসেরটা দেখলাম খুবই ডেসক্রিপটিভের ভালো। জন্য একটা ভালো বার করেছে, যে যোজনার বাংলাটা, যোজনার বাংলা ইংলিশ যোজনার দুটোই আছে। বাংলা তো ভালো, যোজনার সব 22টা ল্যাঙ্গুয়েজে আছে। হ্যাঁ, যোজনা ভালো, হ্যাঁ কিন্তু যোজনাতে প্রত্যেক মাসে একটা করে টপিক দেওয়া থাকে এবং স্যার ওই খুব ডিটেলস। ডেসক্রিপটিভের জন্য বললাম। হ্যাঁ, অত ডিটেলস আমাদের দরকার নেই, বুঝেছো? কারণ ওটা ইউপিএসসির জন্য ঠিক আছে। মিসেলেনিয়াস অত ডিটেলস একটা টপিক নিয়ে পুরো একটা মাসে আলোচনা করা থাকে আর কি। অত ডিটেলস তো আমাদের লাগবে না। যোজনা ভালো, নো ডাউট ভালো, কিন্তু ইউপিএসসির জন্য ভালো। আমাদের অনেক টপিক করে যেতে হবে অল্প সময়ের মধ্যে। ইউপিএসসি যারা প্রিপারেশন নেয় মোটামুটি 1 বছর আগের থেকেই ফলো করে আর কি। ওই মেইনলি এসএ পেপারের জন্য ওরা ওই যোজনাটা বা ওই যে টপিক থেকে আসে সেই টপিকের পেপারটার জন্য ফলো করে। আমাদের তো অত ডিটেলস এর দরকার নেই। যোজনা তোমরা দেখতে পারো, বাট অনেক বেশি, মানে প্রচুর লোকের মতামত দেওয়া থাকে, এ কি লিখেছে ও কি লিখেছে এই বিষয়ে। না স্যার ওখানে দেখছিলাম যে ওই 8টা করে প্রতি মাসে 8টা, 7 থেকে 8টা করে হয়তো কোনো আর্টিকেলের উপর লিখলো, মানে শুধু হ্যাঁ, লেখা থাকে। তো তো এবার তার মধ্যে হুম, দেখা গেল যে এই মান্থে হয়তো দুটো খুব ভালো ইম্পর্টেন্ট আর্টিকেল, যেটা হয়তো হ্যাঁ, খুব সুন্দর হ্যাঁ, হ্যাঁ, ব্রডলি ডিসকাস আমি তো করেছে, বলছি সেই তোমরা সেই নিতেই হিসেবে পারো। বললাম। হ্যাঁ, তোমরা নিতেই পারো, যোজনা নো ডাউট গুড সোর্স। ঠিক আছে? তোমরা নিতেই পারো, নো প্রবলেম। বাট আমি যে মানে আমি যদি বলি মিসলেনিয়াস এর জন্য খুব হাই-ফাই কিছু ইয়ে দরকার নেই। রোজ কাগজটা পড়ো। ১ম থেকেই বলছি, পেপারে প্রচুর, আমি পেপার দেখেই টপিক খুঁজে তোমাদেরকে করাই। তো পেপারের ইম্পোর্টেন্স কত বুঝতে পারছো। পেপারটা পড়ো। একটা বাংলা, একটা ইংলিশ, দুটো পেপার পড়ার চেষ্টা করো। একটা ফিজিক্যালি নাও, আরেকটা হচ্ছে তোমরা আ সফটওয়্যার মানে সফট কপি দেখে একটা হার্ড কপি নাও পেপার, আর একটা হচ্ছে সফট কপি দেখে পড়ো ইংলিশ পেপারটা বা বাংলা পেপারটা, যেটা নেবে সেটা, যেটা হার্ড কপি থাকবে সেটা সফট কপি ডাউনলোড করে করবে। এভাবে দুটো, একটা বাংলা একটা ইংলিশ পেপার পড়ো এবং সাথে যে চলতি বাংলা ইয়েগুলো আছে, ম্যাগাজিন যেগুলো আছে অ্যাচিভার্স বা ওই অ্যাডামাসের যেটা বেরোয়। আগে পরিপ্রেক্ষিত বলে খুব একটা ভালো ম্যাগাজিন বেরোতো, এখন ওটা ইরেগুলার হয়ে গেছে। তাহলে ওই অ্যাচিভার্স বা অ্যাডামাসের যেটা আছে ওই ফলো করো, দ্যাটস এনাফ। ঠিক আছে? এটাই এনাফ। যাই হোক, আমি সিলেবাসটা প্রোভাইড করে দেবো আজকে। যারা নতুন তাদেরকেও বলছি, পরীক্ষা কিন্তু অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? যা জানো তাই লিখবে। আর আমাদের ভিডিও দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা প্রিভিয়াস যে পড়ানোর ভিডিওগুলো সেগুলোও পেয়ে যাবে। এবং গ্রুপে কাউকে না কাউকে বললে তোমাদেরকে হেল্প করবে। প্রত্যেকটা পিডিএফ কিন্তু দেয়া আছে। সেই পিডিএফ গুলো দেখে নাও। নিয়ে এই সপ্তাহটা পুরো পড়াশোনা করো। নেক্সট বুধবার কিন্তু এক্সাম হবে। ঠিক আছে? ঠিক আগের দিনের মতো। এবং এক্সামের শেষে ওই ব্রিক্সটা নিয়ে আলোচনা করব। আজকে যেটা করানোর কথা ছিল। ওকে? ওকে স্যার সোমবারে স্যার ইংলিশ বাংলা কিছু হোমওয়ার্ক তো দেননি? সোমবারে ইংলিশ বাংলার হোমওয়ার্কটা আমি আজকেই দিয়ে দেবো। এই স্যার পিডিএফ আজকে এর দিতে সাথে। হবে না স্যার, স্যার নেক্সট উইকে কেন? দেবেন। না তাহলে স্যার এইগুলো করতে টাইম চলে। আর একটা ঠিক দেওয়া আছে। আছে মনে হয় হোমওয়ার্ক, হ্যাঁ? মনে হয় একটা দেওয়া আছে আপনার পিপিটি দেওয়া আছে ওটা, বাংলা ইংলিশের? ট্রান্সলেশনে ছিল। হ্যাঁ স্যার ট্রান্সলেশনে ছিল এটা। কোনটা বলো তো? স্যার পিপিটি দেওয়া আছে, লাস্ট ক্লাসে ছিল ওটা। ও লাস্ট ক্লাসে তো হোমওয়ার্ক ছিল না নাকি? না না, হোমওয়ার্ক একদিন দেখে দিয়েছি না নাকি? না না, ওটা স্যার শুধু লাস্টের দিকেই পরীক্ষাটা আছে। হচ্ছিল, স্যার আপনি হোমওয়ার্কটা পাইনি। বলেছিলেন যে পাঠাবেন। হোমওয়ার্ক দেয়া আছে কিনা তোমরা একটু কনফার্ম করে দিও আমাকে গ্রুপে। না, দেওয়া নেই স্যার। যদি না দেওয়া থাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে? আজকেই দিয়ে দেবো। বিশেষ কিছু হ্যাঁ দেবো স্যার না, ঠিক কারণ আছে। এই জিএস এর পেপারটা বেশি ইম্পর্টেন্ট। এটাকে ইয়ে করো। বাংলা ইংলিশ তো মোটামুটি একটা জায়গায় এসছে। হ্যাঁ, জিএস হচ্ছে ফ্লোটিং টপিক, কখন কোনটা ইম্পর্টেন্ট হয়ে যায় ঠিক নেই। আর প্রতিদিন ইম্পর্টেন্ট টপিক বেরোচ্ছে।
যেমন ওই ক্যালিফোর্নিয়ার যে আগুন হট টপিক হয়ে গেছে, ওটা থেকে আসার মতো। ঠিক আছে, হ্যাঁ স্যার। যে এত উন্নত দেশ হয়েও তারা ট্যাকেল করতে পারছে না, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি কিভাবে ট্যাকেল করবে এরকম সিচুয়েশন হলে, এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এগুলো কিন্তু ফ্লোটিং টপিক, রোজ রোজ টপিক আসছে। হুম, ঠিক আছে, চলো তাহলে সবাই গুড নাইট, ভালো করে পড়ো, বেস্ট অফ লাক। পরীক্ষা সবাই দিও, আগের দিন মাত্র 10 জন পরীক্ষা দিয়েছিল, আজকে ক্লাসে অলরেডি 13 জন আছে, এই 13 জন অন্তত দেবে, এটাই আশা রাখি। ওকে, ওকে স্যার। বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ স্যার। ভালো করে পড়াশোনা করলে হবে। ঠিক আছে, চলো তাহলে, গুড নাইট সবাইকে। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট।